হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এর আগের ক্লাসে আমাদের এটা 311 পাতায় যে ম্যাথের পেজটা ছিল সেটা সলভ করেছি। আজকে আমরা 335 পাতায় যে ম্যাথের কোশ্চেন পেজটা আছে সেটা সলভ করব। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লেলিস্টে। তোমরা মাধ্যমিকের প্রয়োজনীয় সমস্ত কিছু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, তোমাদের বইয়ের সম্পূর্ণ সমাধান চ্যাপ্টার ওয়াইজ, এছাড়া সালের কোশ্চেন 2017 থেকে 2024 পর্যন্ত ম্যাথের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন আলাদা আলাদা প্লেলিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য ক্লাস 9-এর বইয়ের সম্পূর্ণ সলিউশন, ক্লাস 11 এবং 12-এর ছেলেমেয়েদের জন্য ক্লাস 11 এবং 12-এর ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা 335 পাতা একের দাগের 1 থেকে শুরু করবো। 1, 2, 3, 4 এই 4টে দাগের কোশ্চেন সলভ করে দিচ্ছি, 36 নম্বরের যে কোশ্চেন। তারপর আমরা বড় কোশ্চেনও সলভ করবো। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার সলভ করছি আমরা। এটা আমরা সলভ করছি 335 পাতার পেজে। প্রথম একের দাগের 1 বলছে কোনো মূলধন ও তার বাৎসরিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28। মূলধন 25, তাহলে মূলধন আমরা 25x আর স্ববৃদ্ধিমূল 28x ধরে নিচ্ছি। তাহলে সুদ কত হচ্ছে? 25x 28x মাইনাস 25x 3x হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? তাহলে বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হবে। তাহলে আমরা দেখো, সুদের হার যদি আর ধরে নেই তাহলে এই 3x সুদ এটা কার সঙ্গে সমান হবে? আর একটা এটা বিয়োগ করে সুদটা বেরোলো, আর একটা সূত্রের সাহায্যে সুদটা নির্ণয় করছি। দুটো সুদ একই টাকার সুদ, একই সময়ের একই সুদের হারে ইকুয়াল হবে। তাহলে এইটা আসল হচ্ছে 25x, এইটা আর এটা 1 বছর বলেছে বাই 100। এখান থেকে সহজেই বেরিয়ে যাবে। দেখো, এই x কেটে দিলাম, 25 25 4 হয়ে যাচ্ছে। তাহলে r/4 ইজ ইকুয়াল টু 3। তার মানে r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 4 12। সুদের হার চলে আসছে 12%। দেখো, তাহলে 12 কোন অপশনে আছে এখানে দেখে নাও। 12 আছে অপশন বি তে। তাহলে অপশন বি 12% সঠিক উত্তর। 335 পাতা একের দাগের বিটা 12%। একের দাগের বি সঠিক উত্তর 12%। 2-এরটায় যাবো। দেখো 2-এর অঙ্ক কি বলেছে। আচ্ছা, নেক্সট 2-এর অঙ্ক বলে দিয়েছে যে 5x² - 2x + 1 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? 5x² - 2x + 1 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি চেয়েছে, তাই তো? আলফা বিটা যদি দুটো বীজ হয়, বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা = মাইনাস বি বাই এ। বি এর মান -2, -2 বাই এর মান 5। তাহলে মাইনাস মাসে প্লাস 2/5। ঠিক আছে, এটা কোন অপশনে আছে? দেখো 2/5 অপশন ডি তে আছে। অপশন ডি তে আছে 2/5। তাহলে অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি লিখলে 2/5 লিখলে। 3-এরটায় 3-এর কি বলেছে? দেখো 3-এর অঙ্ক বলে দিয়েছে একটি বৃত্তস্থ রম্বস সর্বদা একটি, আমরা বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয় এবং বৃত্তস্থ রম্বস বর্গক্ষেত্র হয়। ঠিক আছে, বৃত্তস্থ রম্বস এটা খেয়াল রাখবে। এই কোশ্চেনটা আমরা প্রথম পাচ্ছি টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের প্রথমে এই কোশ্চেনটা পাচ্ছি। এর আগে কোনো পেজে ছিল না। বৃত্তস্থ রম্বস সর্বদাই বর্গক্ষেত্র। ঠিক আছে, বৃত্তস্থ রম্বস বর্গক্ষেত্র, এটা অপশন সি বর্গক্ষেত্র হবে। অপশন সি বর্গক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র আর রম্বস বর্গক্ষেত্র। 4-এর দেখো, 4-এর বলেছে tan θ × tan φ 1 হলে sin θ + φ/3 এর মান কত? আচ্ছা, tan θ × tan φ, এখানে দেখো ক্যালকুলেশন করছি। tan θ × tan φ = 1। তাহলে tan θ = 1/tan φ। তাহলে tan θ = 1/tan মানে cot φ। ঠিক আছে, তাহলে tan θ = এটা হয়ে যাচ্ছে tan 90 - φ। উভয় দিক দিয়ে tan তুলে দিলে θ = 90 ডিগ্রি মাইনাস φ। φটা বাঁ দিকে আনলে θ + φ = 90 ডিগ্রি। যদি 3 দিয়ে ভাগ করে দেওয়া হয় উভয় দিকে, তাহলে θ + φ/3, তাহলে 90 কে 3 দিয়ে ভাগ করলে আমরা যদি একবারে লিখি 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। 30 ডিগ্রি আসছে। তাহলে বলেছে sin θ + φ এর মান, তাই তো? এখানে বলে দিয়েছে sin θ + φ/3। তাহলে এটা হয়ে যাচ্ছে sin θ + φ/3 = sin 30, তার মান হাফ। কোন অপশনে আছে? এটা এ বি সি ডি। অপশন ডি হাফ। অপশন ডি আছে হাফ।
5 আর 6। 5-এর দেখো কি বলেছে, 5-এর বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি। একটি নিরেট ঘনকের যে টোটাল কটা ধার থাকে, টোটাল 12টা ধার থাকে, ঠিক আছে। নিরেট ঘনকের 12টা ধার থাকে, 12টা ধারের সমষ্টি 36 সেমি। তাহলে একটা ধারের দৈর্ঘ্য কত? 36/12। একটা ধারের দৈর্ঘ্য তাহলে 36/12। 36/12 হলে একটা ধারের দৈর্ঘ্য কত হচ্ছে? 36/12 3 সেমি। এবার কি চাইছে দেখো, 36কে 12 দিয়ে ভাগ করলাম, 3 সেমি। এবার বলছে ঘনকটির আয়তন, তাহলে একটা ধারের দৈর্ঘ্য মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 3 সেমি। তাহলে ঘনকের আয়তন কত? বাহু কিউব মানে 3 তার কিউব। 3 তার কিউব কত হচ্ছে? 3 তার কিউব মানে 3 তার কিউব, এইটা 3 3 9 3 9 27 27 ঘন সেমি, ঠিক আছে। 27 ঘন সেমি সঠিক উত্তর। কোন অপশনে আছে আমরা দেখছি, 27 ঘন সেমি। এটা আছে অপশন এ তে, তাহলে অপশন এ 27, এটা সেমি কিউব আছে, যেভাবে অপশনে দেওয়া আছে সেভাবে লিখছি আমরা। 27 সেমি কিউব, ঘন সেমি মানে সেমি কিউব, 27 সেমি কিউব। নেক্সট দেখো পরেরটা, এর পরেরটা কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি আছে 1 থেকে 10, 11 থেকে 21, এটা 1 থেকে 10 এইভাবে আছে, 1 থেকে 10, 11 থেকে 21, তাই তো? 11 থেকে 21 না 11 থেকে 20? 1 থেকে 10, আচ্ছা 11 থেকে 20, 11 থেকে 21, 21 থেকে 30, 21, এটা 11 থেকে 20 হবে, 11 থেকে 20 হবে, এটা ভুল আছে, এটা 11 থেকে 20 হবে, এইটা হবে 21 থেকে 30, এইটা হবে 31 থেকে 40, এইটা দেওয়া আছে 41 থেকে 50। এটা তো এইখানের সঙ্গে এই মানটা ম্যাচ করছে না। এটা ম্যাচ করার জন্য, যথাযথ মানটা আনার জন্য এইটাকে প্রথম শ্রেণী দৈর্ঘ্য যেটার মান সেটা 0.5 কমাতে হবে, কারণ এখানে পার্থক্য 1। 11 - 10 পার্থক্য 1। যদি 2 এর পার্থক্য হতো 1 কমাতাম 1 বাড়াতাম, পার্থক্য 1। 0.5 এদিকে কমাবো, 0.5 বাড়াবো। এটা 0.5 কমালে 0.5, আর এদিকে 0.5 বাড়ালে 10.5। এটাকে 0.5 কমালে 10.5, এটাকে 0.5 বাড়ালে 20.5। সিমিলারলি এটাও হয়ে যাচ্ছে 20.5, 30.5, বাকি দুটো শ্রেণীও এইরকম হয়ে যাবে। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত পার্থক্য? 10.5 - 0.5 10। এখানেও দেখো 20.5 - 10.5 10। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 10, ঠিক আছে। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি 10। দেখো শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে দেখো এখানে একের দাগে এমসিকিউ 6টা ছিল, 6টা কমপ্লিট হলো। এবার আমরা 2-এর দাগে যাব। 2-এর দাগে আছে শূন্য স্থান পূরণ, তাই তো? 2-এর দাগে শূন্য স্থান পূরণ। 335 পাতা এবিটিএ টেস্ট পেপারে 335 পাতার ম্যাথের কোশ্চেন সলভ করছি আমরা। এবার দেখো এখানে যেটা আছে, এবার আছে এখানে 2-এর দাগের একটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। সবাই যদি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে থাকে, অন্য কোনো শর্ত ছাড়া, সময়ের অন্য কোনো শর্ত ছাড়া, তাকে সরল অংশীদারি কারবার বলে। আর সময়ের শর্ত যখন বিভিন্ন থাকে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, তারপর কি বলেছে, তারপর বলেছে 2a = 3b = 4c হলে a:b:c কত? এই দেখো 2a = 3b = 4c, সহজ অঙ্ক। 2 3 4 এর লসাগু কত? 2 3 4 এর লসাগু 12। তাহলে আমরা 12 দিয়ে 3টাকে ভাগ করে দিচ্ছি, এইটা বাই 12, এইটা বাই 12, এইটা বাই 12, এটা কেটে গিয়ে 6, a/6, এটা কেটে গিয়ে 4, b/4, এটা কেটে গিয়ে c/3। তাহলে a:b:c, 6:4:3। তাহলে 6:4:3 আসছে, a:b:c, 6:4:3, এটাই শূন্যস্থানে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে 2-এরটা হয়ে যাচ্ছে 6:4:3। 3-এর দেখো, আচ্ছা 3-এর অঙ্ক এখানে কি বলেছে, 3-এর বলেছে sin θ - cos θ 0 হয়, তাহলে sec θ + cosec θ সমান কত? আচ্ছা sin θ - cos θ সমান 0 হলে কি হচ্ছে দেখো, sin θ - cos θ সমান 0, তাহলে এটা হয়ে যাচ্ছে sin θ = cosটা ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। cosটা যদি এবার ভাগ করে দিই উভয় দিকে cos θ দিয়ে, বাঁ দিকে কি হয়ে যাচ্ছে sin θ / cos θ, তার মানে tan θ। cos θ দিয়ে উভয় দিকে ভাগ করে দিচ্ছি, ডান দিকে cos / cos কেটে যাচ্ছে, আর বাঁ দিকে sin / cos tan হয়ে যাচ্ছে।
cos থিটা দিয়ে উভয় দিকে ভাগ করেছি, ডান দিকে cos বাই cos কেটে গিয়ে 1, আর বাঁ দিকে sin থিটা বাই cos থিটা tan থিটা, তাহলে 1, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan 45, তাহলে থিটার মান 45 ডিগ্রি। এবার যে sec থিটা প্লাস cosec থিটার মান, sec থিটা হচ্ছে sec 45 প্লাস cosec 45, sec 45 রুট 2 cosec 45 রুট 2, 2 রুট 2 হয়ে যাচ্ছে অ্যান্সার, 2 রুট 2 দেখো, তাহলে তিনেরটা আসছে 2 রুট 2। 4 দেখো কি বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এই যে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা একটা মনে করো সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে অতিভুজ, এই যে অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সর্বদা এই যে এই বিন্দুটা দিয়ে যাবে, মানে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, শূন্যস্থান হবে সমকোণিক, সমকৌণিক মানে সমকোণের ওই বিন্দুটা দিয়ে যাবে, সেটাকে সমকৌণিক বিন্দু বলা হয়। তাহলে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, সমকৌণিক বিন্দু। আচ্ছা হলো, তারপরটা কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশ, নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের সমতল সংখ্যা একটি সমতল, ঠিক আছে, এটা আমরা আগের কোশ্চেনও পেয়েছি, অর্ধগোলকের সমতল সংখ্যা একটি হয়, ঠিক আছে, 1, সমতল সংখ্যা একটি। x1 x2 x3 ডট ডট xn এর গড় যদি x বার হয়, তাহলে ax1 ax2 ax3 ডট ডট axn এর গড় হয়ে যাবে ax বার, সহজ অঙ্ক, এটাও আমরা আগে সলভ করেছি। এটা কিভাবে হচ্ছে দেখো একটুখানি দেখিয়ে দিই, x1 x2 x3 এদের গড় x বার মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এইটা x বার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে, তাহলে ax1 প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট ডট প্লাস axn বাই n, এইটা কত হচ্ছে, প্রত্যেকটা থেকে আমরা a কমন নিয়ে নিচ্ছি, a কমন নিলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn বাই n, এটা পেয়ে গেলাম। তাহলে a এটার মান কত, এখানে x বার আছে, ax বার, তাহলে শূন্যস্থানে হয়ে যাচ্ছে ax বার, ঠিক আছে, দেখো ax বার হয়ে যাচ্ছে শূন্যস্থানে, হলো। দেখো এখানে 2 এর দাগের শূন্যস্থান পূরণ যে কটা ছিল সে কটাই কমপ্লিট হলো, 2 এর দাগের শূন্যস্থান পূরণ যে কটা ছিল সে কটাই কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 3 এর দাগে যাব, 3 এর দাগের আছে সত্য মিথ্যা, তাই তো, সত্য মিথ্যা। তিনের দাগের 1 সত্য মিথ্যা কি বলেছে দেখো, প্রথমটা বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়, চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে বেশি হয় শুধুমাত্র প্রথম বছর ছাড়া সবসময় বেশি হয়, কিন্তু প্রথম বছরে তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই থাকে, বার্ষিক সুদের হার হলে প্রথম ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ শুধু প্রথম, তার মানে একটা কন্ডিশন তো যেহেতু ম্যাচ করছে না, তাহলে এটাকে মিথ্যাই বলতে হবে। বাকি অন্যান্য ক্ষেত্রে 1 বছর পেরিয়ে গেলেই চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়, কিন্তু ফার্স্ট কন্ডিশনে 1 বছরের মাথায় বার্ষিক সুদের হার যখন বলে, মানে 1 বছরের সুদ, তাহলে প্রথম কন্ডিশনে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান, তারপর থেকে সবসময় বেশি, তাহলে যেহেতু প্রথম কন্ডিশনটা এখানে মিলছে না, তাই আমরা এটাকে মিথ্যা হিসাবেই বলছি। 2 এরটা দেখো, যদি প্রথম বছর ছাড়া বলতো তাহলে আমরা এটাকে সত্য বলতাম। আচ্ছা 2 এরটা বলেছে √75 ও √147 সদৃশকরণে, হ্যাঁ এটা সদৃশকরণে, কারণ √75 এর মান হচ্ছে এটা 5√3, আর √147 এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে এটা 7√3, ঠিক আছে, ভেতরে গেলে 7 7 49 × 3, তাহলে দুটোই সেমি দেখতে, তাহলে এটা সদৃশকরণে, তাহলে এটা সত্য 3 এরটা। আচ্ছা 3 এরটা দেখো কি বলেছে, 3 এর বলেছে sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি গ্রেটার দ্যান sin স্কয়ার 90 ডিগ্রি, sin স্কয়ার আছে তো না, সিম্পল আছে, sin শুধু sin 30 প্লাস sin 60, sin 30 প্লাস sin 30 এর ভ্যালু হাফ, sin 60 এর ভ্যালু √3/2, তাহলে এটা 2 আসছে, 1 প্লাস √3 এর ভ্যালু হচ্ছে 1.732 আসছে 2.732/2, তার মানে আসছে 1.356 বা 36 মতো আসছে,
ঠিক আছে। আর সাইন 90 কত? সাইন 90 মান 1, তাহলে এই মানটা তো একের চেয়ে বড়। 1.36 একের চেয়ে তো বড়, 1.3 একের চেয়ে বড়। তার মানে যে তথ্যটা দেওয়া আছে সেটা সত্যই হচ্ছে। এটা গ্রেটার দ্যান দেওয়া আছে যে সাইন 30 যা এইটার ভ্যালু প্লাস সাইন 60 গ্রেটার দ্যান সাইন 90, এটা ঠিকই আছে। ঠিক আছে, পরবর্তী তথ্য কি আছে দেখো। পরের তথ্য আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয় আর ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়। তাহলে বৃহত্তর হলে স্থূলকোণ বলে দিয়েছে, এটা মিথ্যা। এটা সূক্ষ্মকোণ হলে সত্য হতো, বা যদি বলতো ক্ষুদ্রতর তাহলে স্থূলকোণ তখনও সত্য হতো, যে কোনো একটা চেঞ্জ। এবার দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা। 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা তো কিছু বলা নেই, শুধু তথ্যের মধ্যমা বলে স্টপ করা আছে। ইনকমপ্লিট কোশ্চেন, ইনকমপ্লিট কোশ্চেন। দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা কিছু বলা নেই, আমরা সত্য মিথ্যা লিখবো কি করে? তথ্যের মধ্যমা কিছু একটা বলতে হবে, তারপর এটা সত্য মিথ্যা বিচার করবো। হ্যাঁ, এটা বাক্যটা কমপ্লিটই করা নেই, এটা বাদ দিচ্ছি আমরা। 6 দেখো, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল s বর্গ সেমি, আয়তন r বর্গ সেমি হলে উচ্চতা হবে s/r। শঙ্কু 6 দেখো, ভূমির ক্ষেত্রফল s বলেছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল s, তার মানে ভূমি πr² আর আয়তন r। ভূমির ক্ষেত্রফল s = ভূমির ব্যাসার্ধ r হলে πr², আর আয়তন বলা আছে, আয়তন আয়তন কি বলা আছে? আয়তন এখানে আয়তন r ঘন সেমি, তাই তো? আয়তন r ঘন সেমি, তাহলে আয়তন r আয়তন r 1/3 পাই r²h। আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই r²h। তাহলে আমরা যদি পাই r²টা এখানে পুট করে দিই, r 1/3 পাই r² এর জায়গায় s পুট করে দিচ্ছি, sh, তাহলে h হয়ে যাচ্ছে 3r/s। কিন্তু এখানে বলা আছে যে তাহলে h এর মান আসছে 3r/s, r/s দিয়ে প্রকাশ করতে চাইলে। কিন্তু এখানে বলেছে উচ্চতা হবে s/r, s/rটা হচ্ছে না, তাহলে মিথ্যা। যে তথ্যটা দেওয়া আছে সেটা মিথ্যা। ঠিক আছে, 5 আমরা তো ইনকমপ্লিট পেয়েছি কোশ্চেনটা, এটা 6 মিথ্যা হয়ে যাচ্ছে। দেখো হলো, সত্য মিথ্যা কমপ্লিট হলো। নেক্সট দেখো, আমরা এবার 4 দাগে যাব। 4 দাগে যেগুলো 2 নম্বরের কোশ্চেন সেগুলো সলভ করবো। 1 দাগের গুলো সব কটা হয়ে গেল। চারের দাগের 1 কি বলেছে? বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে যে 26,620 হলে আর এর মান নির্ণয় করো। আচ্ছা, সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার r%। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার r%। আচ্ছা, আসল হচ্ছে 20,000 টাকা, আসল এত টাকা, সময় 3 বছর। আর একটা কি বলা আছে? সমূল চক্রবৃদ্ধি 26,620 টাকা। সমূল চক্রবৃদ্ধি 26,620 টাকা। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি 26,620 p ইন্টু, মানে 20,000 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 3। এটা হচ্ছে সূত্র, সেই সূত্র আমরা প্রয়োগ করছি। দেখো তাহলে এখানে অতএব 1 প্লাস r এর মানটা বের করতে বলেছে, r/100 টু দি পাওয়ার 3 26,620 বাই 20,000 20,000, 0 কেটে দিই। এবার যদি আমরা 2 দিয়ে কাটি, এটা হয়ে যাচ্ছে 1000, 2 দিয়ে কাটলে 1331। আচ্ছা, এখানে আসছে 1 প্লাস r/100 তারপরে 3, আর এইটা হচ্ছে 11/10 তার কিউব, তাই তো? উভয় দিক দিয়ে কিউব তুলে দিলে 1 প্লাস r/100 11/10, বা এবার যদি এদিকে করছি ক্যালকুলেশনটা, দেখো r/100 11/10 মাইনাস 1, বা r/100 10, 11 মাইনাস 10। অতএব r/100 1/10। অতএব r 1/10 ইন্টু 100 কেটে গেল, অতএব r 10। অতএব
চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর এর মান নির্ণয় করা, অতএব আর এর মান 10 এটা বললেও হবে, ঠিক আছে, বা চক্রবৃদ্ধি সুদের হার 10%। প্রসেসটা দেখে নাও ভালো করে। অতএব চক্রবৃদ্ধি সুদের হার 10%, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার আসছে 10%। এবার দেখো 2 এর দাগে যাব। 2 এর দাগের অঙ্ক দেখো নেক্সট। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 2 এর দাগের অঙ্ক এখানে বলে দিয়েছে, কি বলেছে 2 এর দাগের অঙ্ক? 2 এর দাগের অঙ্ক বলা আছে দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 600 টাকা ও লাভ 900 টাকা, অজিতের মূলধন কত? দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, 1500 টাকা, ঠিক আছে, মোট লাভ 1500 টাকা। আচ্ছা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা। অতএব অজিতের লাভ কত? অতএব অজিতের লাভ, মোট লাভ ছিল 1500 টাকা, সেখান থেকে আমরা যদি রাজীবের লাভটা বিয়োগ করে দিই তাহলেই অজিতের লাভ বেরিয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 600 টাকা, ঠিক আছে, 600 টাকা। তাহলে অজিতের মূলধন চেয়েছে, আমরা ধরছি অজিতের মূলধন P টাকা, ধরি অজিতের মূলধন সমান P টাকা। মূলধনটা কেন ধরে নিলাম? এবার মূলধনের অনুপাত যেটা লাভের অনুপাত সেটাই হবে এখানে, অন্য যেহেতু আদার্স কন্ডিশন সময়ের আলাদা করে উল্লেখ নেই, মূলধনের যেটা অনুপাত সেটাই লাভের অনুপাত হবে। অতএব শর্তানুসারে চলে যাই আমরা, অতএব শর্তানুসারে এখান থেকে আমরা P এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আগে রাজীবকে রাখি, রাজীবের 6000 টাকা, 6000 * P, আর এই রাজীবের লাভ 900 * 600, এখান থেকে কত সহজভাবে বেরিয়ে যায় দেখো, 6000/P = 900/600। এটা যদি আমরা কেটে দিই 300 দিয়ে, এটা 2 এটা 3, কোনাকুনি গুণ করলে 3P = 6 দুগুণে 12000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব P = 12000/3, অতএব P = 4000। অতএব অজিতের মূলধন 4000 টাকা। কি চেয়েছে? অজিতের মূলধনই চেয়েছে নিশ্চয়ই। অজিতের মূলধন কত? অতএব অজিতের মূলধন 4000 টাকা, ঠিক আছে, অজিতের মূলধন এসে গেল 4000 টাকা। দেখে নাও প্রসেসটা। এবার 3 এর অঙ্কে যাব আমরা। নেক্সট দেখো 3 এর অঙ্ক। তিনের অঙ্ক বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 ও গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, বীজদ্বয়ের সমষ্টি 14 এবং বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের গুণফল = 24, ঠিক আছে। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ কি হবে? অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ কি হয়? এখানে যদি এক্সটা চলরাশি হয়ে যায় তাহলে x² মাইনাস এখানে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x, তাহলে এখানে 14x, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x
আর প্লাস এই বীজদ্বয়ের গুণফল এইটা হয়, এইটা ইজ ইকুয়াল টু 0। এটা খেয়াল রাখবে, বীজদ্বয়ের সমষ্টি ইনটু এক্স এইরকম হয়ে যায়। আলফা বিটা যদি বীজ হয়ে যায়, দুটো বীজ, এটা আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু 0। এইটা বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল পেয়ে গেছি। ঠিক আছে, দেখো কত সহজভাবে হয়ে গেল, একদমই সহজ অঙ্ক দিয়েছিল। নেক্সট দেখো 4 এর দাগের, বা এখানে হাত ধরি বীজদ্বয় আলফা বিটা বলে লিখেও করতে পারতে, সেটাও হবে। আচ্ছা 4 এর দেখো কি বলেছে, 4 এর অঙ্ক এখানে বলে দিয়েছে যে 4 এর অঙ্ক বলে দিয়েছে x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 হলে x প্লাস 1 বাই x এর মান কত। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, তাই তো। অতএব 1 বাই x ইজ ইকুয়াল টু কত, 1 বাই 3 প্লাস 2 রুট 2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু আমরা 3 মাইনাস 2 রুট 2 দিয়ে উপর নিচে গুণ করছি। এইটা আছে 3 প্লাস 2 রুট 2 ইন্টু এইটা 3 মাইনাস 2 রুট 2। ঠিক আছে, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কাজে লাগাচ্ছি। এইটা আসছে 3 মাইনাস 2 রুট 2 বাই এটা 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 তার স্কোয়ার। তাহলে এখানে আসছে 3 মাইনাস 2 রুট 2, 3 এর স্কোয়ার 9, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 3 মাইনাস 2 রুট 2 বাই 1 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2। তাহলে অতএব এবার x প্লাস 1 বাই x এর মানটা বের করো। x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু x এর মান হয়ে যাচ্ছে 3 প্লাস 2 রুট 2, এখানে আছে প্লাস 3 মাইনাস 2 রুট 2 ইজ ইকুয়াল টু, এটা প্লাস মাইনাসে কেটে গিয়ে 3 প্লাস 3 6। অতএব x প্লাস 1 বাই x এর মান 6, এটা অ্যান্সার। দেখো x প্লাস 1 বাই x এর মান 6। ঠিক আছে, দেখো প্রসেসটা, x প্লাস 1 বাই x এর মান এখানে 6। ঠিক আছে, নেক্সট দেখো 5 এর দাগের অঙ্কে যাবো আমরা। 5 এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, এটা 4 এর হয়ে গেল, এটা আমরা মুছছি, এবার 5 এর দাগের অঙ্কে যাচ্ছি। 5 এর দাগের অঙ্ক বলছে এ বি সি বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তের উপর এমন ভাবে অবস্থিত এ ও সি বি একটি সামান্তরিক, এ ও সি এর মান নির্ণয় করো। আচ্ছা, এ বি সি বিন্দু তিনটি ও কেন্দ্রবৃত্তে এ ও সি বি একটি সামান্তরিক। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ বি সি এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। ও কেন্দ্রবৃত্তে, লেখো এটা, ও কেন্দ্রবৃত্তে এ বি সি বিন্দু তিনটি এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। ঠিক আছে, শুধু এটুকুই বলে দিয়েছে। এ ও সি কোণের মান চেয়েছে, এখানে এই দিকের কোণটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, তাহলে এই শুধু এ ও সি বলেছে মানে এই কোণটা। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। শুধু যদি বলি আমরা এই এখানে একটা পি নাম দিই, তাহলে অতএব এপিসি বৃত্তচাপের সাপেক্ষে, অতএব এ পি সি বৃত্তচাপের সাপেক্ষে, এপিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এপিসি বৃত্তচাপের সাপেক্ষে সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। ঠিক আছে, অতএব প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু 2abc। ঠিক আছে, প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু 2abc। এবার এইটা প্রবৃদ্ধ এওসি, এটা 2abc হয়ে গেল। এবার দেখো আমরা কি করব, এখানে আমরা উভয় দিকে এওসি যোগ করছি। অতএব প্রবৃদ্ধ এওসি প্লাস শুধু এওসি ইজ ইকুয়াল টু 2abc প্লাস কোণ এওসি, তাই তো। অতএব এইটার সমষ্টি কত, এইটা প্রবৃদ্ধ এওসি মানে এই দিকটা, শুধু এওসি মানে এইটা, পুরোটা সার্কেল হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। অতএব এইটা দেখো আমরা 2AOC লিখতে পারি তো, প্লাস শুধু এওসি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এইটা পুরোটা 360 ডিগ্রি হয়ে যাচ্ছে।
কি কারণে এই দুটো সমান লিখছি? যেহেতু কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এওসি, কারণ সামান্তরিকের বিপরীত কোণ দ্বারা সমান হয়। সামান্তরিকের বিপরীত বিপরীত কোণগুলি সমান, কোণগুলি সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 3AOC ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব কোণ AOC ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 3। অতএব কোণ AOC ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব কোণ AOC এর মান 120 ডিগ্রি। দেখো কোণ AOC এর মান 120 ডিগ্রি। পাঁচের কমপ্লিট হলো। এবার দেখো 6 অঙ্কে যাব। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেমি এবং 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত? একদম সহজ অঙ্ক। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কত বলা আছে? দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু ইজ ইকুয়াল টু 9 সেমি। ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এই 9 সেমিটার সঙ্গে অনুরূপ যে বাহুটা, অনুরূপ বাহু ইজ ইকুয়াল টু x সেমি। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশন কি হবে? অতএব 20:16 ইজ ইকুয়াল টু 9:x। অবশ্যই এইটা হবে। তাহলে 20/16 ইজ ইকুয়াল টু 9/x। অতএব 20 ইন্টু x ইজ ইকুয়াল টু 16 ইন্টু 9। অতএব x ইজ ইকুয়াল টু 16 ইন্টু 9/20। 4 দিয়ে কাটলে, বা পুরোটা যেহেতু কাটছে না, আমরা 2 দিয়ে কাটছি। এটা 8 হচ্ছে, এটা 10 হচ্ছে, নিচে 10 রেখে দিচ্ছি। x ইজ ইকুয়াল টু 8×9=72/10। নিচে 10 রাখার সুবিধা, এটা আর ভাগ করতে হলো না। x ইজ ইকুয়াল টু 7.2 হয়ে গেল। একটা সংখ্যার আগে শুধু দশমিক বসিয়ে দিলাম, যেহেতু 10 ছিল। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অনেক সুবিধা পাবে, কম সময়ে হয়ে যাবে। অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু 7.2 সেমি। সহজ অঙ্ক দেখো। অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু 7.2 সেমি। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু 7.2 সেমি। দেখো হলো 6-টা। এবার 7 অঙ্কে যাব। 7 অঙ্ক কি বলেছে? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির পরিব্যাসার্ধ চেয়েছে। ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, পরিব্যাসার্ধ চেয়েছে। আচ্ছা, ত্রিভুজ এইরকম ত্রিভুজ হয়। পরিব্যাসার্ধ আগে দেখো। ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি। মনে করো ত্রিভুজটা যদি এরকম হয় যে 6 সেমি, 8 সেমি, 10 সেমি, এটা ঠিক একটু এদিক ওদিক নিতে হবে, 6 সেমি, 8 সেমি, 10 সেমির মতো। এইটা মনে করো 10 সেমি, এইটা মনে করো 8 সেমি, এইটা 6 সেমি। এটা এ বি সি। ঠিক আছে, ধরা যাক এবিসি ত্রিভুজে, ধরা যাক চিত্রটা অঙ্কন করলে স্কেল পেন্সিল ইউজ করে ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি সমান 8 সেমি, বিসি সমান 10 সেমি, আর এসি সমান
6 সেমি। অতএব দেখো বিসি স্কোয়ার করলে কত হচ্ছে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করলে কত হচ্ছে, এটা 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 64 প্লাস 36 ইজ ইকুয়াল টু 100। অতএব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটা সমকৌণিক বিন্দু দিয়ে যায়, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। এবং আরেকটা কন্ডিশন কি হয়, আরেকটা কন্ডিশন হয় যে অতিভুজটা সেটা তার ব্যাস হয়ে যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কন করলে পরিবৃত্তটা সমকৌণিক বিন্দু দিয়ে যায় এবং অতিভুজটা তার ব্যাস হয়ে যায়। তার মানে এইরকম হয়ে যাবে, এই বিন্দু দিয়ে অবশ্যই যাবে এবং এইটা হয়ে যাবে তার ব্যাস, মানে এরকম একটা সুন্দরভাবে অঙ্কন হবে আর কি। ঠিক আছে, অতএব বিসি বাহু পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে, এবার এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে কি চেয়েছে এখানে পরিব্যাসার্ধ কত। অতএব পরিব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 10/2 এত সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি। অতএব নির্ণেয় পরিব্যাসার্ধ 5 সেমি আসছে। দেখো নির্ণেয় পরিব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, এটা 7-এর অঙ্ক হয়ে গেল। দাগ নম্বরটা দেওয়া হয়নি আমাদের, এটা 7-এর অঙ্ক হয়ে গেল, 7-এর অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 6-এর অঙ্ক করেছি আমরা। 6-এর অঙ্ক কি ছিল, 6-এর অঙ্ক ছিল দুটি সদৃশ ত্রিভুজের যে অঙ্ক ছিল সেটা। এটা 7-এর হয়ে গেল। এবার 8-এর অঙ্কে যাচ্ছি। দেখো 8-এর অঙ্ক বলে দেওয়া আছে 3x ইজ ইকুয়াল টু কোসেক আলফা, আর 3/x ওইটা ইকুয়াল টু হবে 3/x ইজ ইকুয়াল টু কট আলফা। তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান চেয়েছে। 3x ইজ ইকুয়াল টু কোসেক আলফা। ঠিক আছে, অতএব 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা। আচ্ছা, আর 3/x ইজ ইকুয়াল টু কট আলফা। অতএব স্কোয়ার করলে, এটা আমরা উভয় দিকে স্কোয়ার করছি তো এটা 3/9 এটা 9 হয়ে যাবে। উভয় দিকে বর্গ করলে, এটা উভয় দিকে বর্গ করেছি 9x স্কোয়ার, এটাও বর্গ করছি উভয় দিকে, এটা 9/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কট স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার দেখো খুব সহজভাবে আমরা নির্ণয় করছি। আমরা জানি কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হয়। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার আলফার মান এখান থেকে, অতএব 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কিসের মান চেয়েছে, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান চেয়েছে। x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান চেয়েছে। দেখো কত অঙ্ক করছি আমরা, এটা 8-এর অঙ্ক করছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 9 কমন নেব। x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অতএব x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, 9টা দিকে গুণ আকারে ছিল, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। অতএব x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান 1/9। x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান 1/9। ঠিক আছে, এবার দেখো 8-এর অঙ্ক হয়ে গেল। 9-এর দিকে যাবো আমরা। 9-এর অঙ্ক খুবই সহজ অঙ্ক ছিল এটা। নয়ের বলে দিয়েছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 3 মিটার। ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এইরকম আছে। ধরো এই উন্নতি কোণ 60 ডিগ্রি, এই যে উন্নতি কোণ এটা 60 ডিগ্রি এবং মাটিতে এটা সুতোর দৈর্ঘ্য 3 মিটার। এখানে আমরা এ বি সি নাম দিলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে ধরা যাক এ বিন্দুতে ঘুড়িটি অবস্থিত এবং এসি সুতো। ধরা যাক এ বিন্দুতে ঘুড়ি অবস্থিত,
ধরা যাক এ বিন্দুতে ঘুড়ি অবস্থিত এবং এসি সুতো, ঠিক আছে। অতএব এসি ইজ ইকুয়াল টু 3 মিটার হয়ে যাচ্ছে, আর কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঘড়ির উন্নতি করে 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই তো? এটাই বলা আছে। ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতো দৈর্ঘ্য 3 মিটার। ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? এবার আমরা এখান থেকে এই যে আমরা এটা তাহলে এর সাপেক্ষে এখানে অতিভুজটা জানি, তাহলে আমরা যদি সাইনে চলে যাই লম্ব বাই অতিভুজ, অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই সাইন 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর এসি হচ্ছে অতিভুজ। সাইন 60 মান √3/2। এ বি কত? এ বি অজানা, আর এসি কত? 3। তাহলে এটা হয়ে যাচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 3√3/2। এইটা আসছে দেখো 3√3/2, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা, এটা আসছে 3√3/2। তাহলে কি বলেছে এখানে? ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, তাই তো? অতএব ঘুড়িটি মাটি থেকে 3√3/2 মিটার উচ্চতায় আছে। অতএব ঘুড়িটি মাটি থেকে 3√3/2 এত মিটার উচ্চতায় আছে। ঘড়িটি মাটি থেকে এত মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। দেখে নাও, 9 হলো। এবার 10-এর অঙ্কে যাবো আমরা। এই পেজের অঙ্কগুলো যথেষ্ট সহজ আছে তুলনামূলকভাবে। নেক্সট দেখো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 108 পাই সেমি স্কোয়ার। তার আয়তন কত? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 108 পাই সেমি স্কোয়ার, তাই তো? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 108 পাই সেমি স্কোয়ার। 108 পাই সেমি স্কোয়ার। আচ্ছা, বলেছে অর্ধগোলকের আয়তন চেয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর সেমি ধরে নিলাম। এবার দেখো কি আসছে, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? অতএব শর্তানুসারে যে অর্ধগোলক এইটা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এইটা পাই আর স্কোয়ার প্লাস এইটা কত? আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেক আমরা 2 পাই আর স্কোয়ার প্লাস 4 পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 108 পাই। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 108 পাই। তাহলে পাই কেটে দিলে পাই আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 108/3। অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 3 9 3 6 18 36। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। অতএব আর ইজ ইকুয়াল টু 6। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ 6 সেমি, তাই তো? অর্ধগোলকের ব্যাসার্ধ 6 সেমি আসছে। এবার কি চেয়েছে দেখো, চেয়েছে অর্ধগোলকের আয়তন। অতএব আয়তন কত হয়ে যাচ্ছে? আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এটা যেহেতু অর্ধগোলক 2/3 পাই আর কিউব। 2/3 পাইয়ের মান 22/7 আর কিউব, মানে 6 × 6 × 6 এত ঘন সেমি বা সেমি কিউব, ঠিক আছে। এটা 3 দুগুণে 6 2, আর কিছুই তো কাটছে না। এটা বড় মান আসবে দেখো, এটা গুণ করলে। এটা 7টা কোথাও কাটছে? 7টা কোথাও কাটছে না। কি অঙ্ক বলেছে এটা?
যদি আমরা পাইটা পাই হিসেবে রেখে দিই, তো পাইটা পাই হিসেবেই রাখছি, তাহলে কত থাকছে দেখো, এটা 6 6 36, 36 72, 72 দোকানে 22/7 আমরা যদি রেখে দিই, 3 দুগুণে 6, 6 6 36, 72, 72 দোকানে 6 6 36, 72, 72কে 2 দিয়ে 7 14 154 এসে যাচ্ছে 154 পাই এত ঘন সেমি, 154 পাই ঘন সেমি আসছে দেখো। অর্ধগোলকের এটা আয়তন চেয়েছে, কি চেয়েছে এটা দেখো আরো একবার বলছি। এটা একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, মানে 3πr² বলা আছে, 100 পাই, হ্যাঁ 108 পাই, তাহলে 108 পাই নিয়েছি। এটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা হয়ে যাচ্ছে πr², ওপর দিকটা হয়ে যাচ্ছে 2πr², 3πr² হয়ে যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে 3 3 9 11, 318, আর এর মান 6 চলে আসছে। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? পূর্ণগোলকের আয়তন 4/3 পাই r³, তাই তো? তাহলে অর্ধগোলকের আয়তন 2/3 পাই r³, তাহলে আর এর মান 6 এসছে, 8টা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আয়তন হয়ে যাচ্ছে, এটা 4/3 জায়গায় 2/3 হয়ে যাবে, 2/3 পাই r³ মানে 6 × 6 × 6, তাহলে 2/3 পাই r³, এটা পাইটা পাই রেখেছি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 6 24, 24কে 4 দিয়ে 24কে 6 দিয়ে গুণ করলে 154 পাই আসছে। অতএব অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন 154 পাই ঘন সেমি, এইটা আসছে দেখো, অর্ধগোলকের আয়তন 154 পাই আসছে। নেক্সট দেখো, এটা এবার 11 অঙ্কে যাবো, 10 অঙ্ক হয়ে গেল, এবার 11 অঙ্ক দেখো, প্রসেসটা দেখে নাও এটা ভালো করে। নেক্সট দেখো 11, বলেছে, কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 সেমি স্কোয়ার। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত বলা আছে, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 264 সেমি কিউব, বক্রতলের সেমি স্কোয়ার 264 সেমি স্কোয়ার। ধরে নিচ্ছি আমরা লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, ঠিক আছে? অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, আর এর মানটা আমরা পেয়ে যাব, আয়তন বের করে নেবো, সহজ অঙ্ক। 2 পাই এর মান 22/7, r ইন্টু h ইজ ইকুয়াল টু 264, অতএব r ইজ ইকুয়াল টু 264 ইন্টু 7/22 ইন্টু 1/14 ইন্টু হাফ। আচ্ছা, 7 দুগুণে 14, 2 হয়ে গেল, 22 দিয়ে কাটলে 22 আগে 22, 22 দুগুণে 44, 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে আবার কাটলে 3, অতএব r ইজ ইকুয়াল টু 3। অতএব লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 3 সেমি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই r² ইচ 22/7, আর এর মান 3 ইন্টু 3 ইন্টু h এর মান 14, এত সেমি কিউব। 7 দুগুণে 14, 2, কত আসছে, 22 দুগুণে 44, 44কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 4 9 36, 6 হাতে থাকে 3, 4 9 36 আর 3 39, এত সেমি কিউব। এটা লিখেই দেওয়া আছে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন 296 সেমি কিউব, দেখো এটাই আসছে, ঠিক আছে? আগের অঙ্কটা শুধুমাত্র উত্তরটা অন্যরকম এলো। আগের অঙ্কটা যেটা তোমাদের উত্তর দেয়া আছে বইয়ে, মানে গোলকের অঙ্ক, যেটা অর্ধগোলকের অঙ্ক যেটা করলাম, বইয়ে যে উত্তর দেয়া ছিল সেই উত্তরের সঙ্গে আমাদের যে উত্তর এলো সেই উত্তরের তফাৎ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের যে সূত্র ফেলা আছে সেটা ঠিকঠাকই আছে, বইয়ের উত্তরটা একটু গন্ডগোল দেয়া আছে। এটা
নেক্সট দেখো, আমাদের যেটা এসেছিল আগের অঙ্কে 6 ইন্টু এই যে 2 এর 3 পাই আর কিউব, পাই ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, এটা 2 2 দুগুণে 4 ইন্টু 6 6 6 36, তাহলে 36 ইন্টু 4, এটা 4 6 24 4, হাতে থেকে 2 3 4 12 দিয়ে 14, 144 হবে। আমরা 154 লিখেছিলাম, এটা 144 আসবে, কিন্তু আমরা ভুলবশত তখন 154 লিখে ফেলেছিলাম, কারণ 6 6 36 কে 9 দিয়ে গুণ করে দিলে, 36 কে 9 দিয়ে গুণ, 6 9 54 4, হাতে থেকে 5, 6 9 54 4 থেকে 5 3 9 27, আচ্ছা 6 6 36, 36 কে 4 দিয়ে গুণ, 9 দিয়ে নয়, 36 কে 4 দিয়ে গুণ, 36 কে 4 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 4 6 24 4, হাতে থেকে 2 3 4 12 দিয়ে 14, 144 পাই, 144 পাই সেমি কিউব হবে। আমরা 154 লিখেছিলাম, একটু কারেকশন করে নেবে, 144 পাই হবে, আমরা 154 লিখে ফেলেছিলাম ওখানে। আচ্ছা নেক্সট দেখো, লাস্ট অঙ্ক 10 এর অঙ্কটা অবশ্যই কারেকশনটা করে নেবে, 144 পাই হবে। বারো অঙ্ক এই পেজের, আজকের লাস্ট অঙ্ক এই পেজের। আচ্ছা কি বলা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় x বার, একটি পরিসংখ্যা বিভাজনের গড় x বার ইজ ইকুয়াল টু 8.1, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা সামেশন অফ এফ আই এক্স আই 132 প্লাস 5k, summation of fi xi is equal to 132 plus 5k, summation of fi is equal to 20, summation of এটা fi, ঠিক আছে, summation of fi is equal to 20, summation of fi is equal to 20, তাহলে k এর মান চেয়েছে। আমরা কি জানি, এখানে লিখতে পারো, আমরা জানি বলে লিখতে পারো, আমরা জানি x bar is equal to summation of fi xi by summation of fi, তাহলে x bar is equal to দেয়া আছে 8.1 is equal to, এইটা হচ্ছে 132 প্লাস 5k বাই এই মানটা হয়ে যাচ্ছে 20, তাহলে কোনাকুনি গুণ করলে 132 প্লাস 5k is equal to 8.1 ইন্টু 20 হয়ে যাচ্ছে, দশমিকের জন্য 10 উঠে যাচ্ছে, 2 দিকে গেলে 2 হয়ে যাচ্ছে, অতএব 132 প্লাস 5k is equal to 2 একে 2 8 দুগুণে 16 162, অতএব 5k is equal to 162 মাইনাস 132, অতএব 5k is equal to 30 বা k is equal to 30 বাই 5, অতএব k is equal to 5 6 30 6, অতএব উত্তর লিখবে k এর মান 6, এটাই आंसर। দেখো k এর মান 6, ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হলো, ঠিক আছে। পেজ নাম্বার 335 এ যে ম্যাথের যা যা কোশ্চেন ছিল সবই কমপ্লিট হলো, মানে এক নম্বর এবং 2 নম্বরে যা যা কোশ্চেন ছিল সেগুলো কমপ্লিট হলো। উত্তর মিলল না 10 এর দাগেরটা, 204 পাই সেমি কিউব আছে, ওটা হবে 144 পাই সেমি কিউব, 144 পাই সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা ব্যাসার্ধ আর আসছে এবং অর্ধগোলকের ব্যাসার্ধ যেহেতু আর আসছে, আর অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা জানি, অর্ধগোলকের যেহেতু আয়তন সেটা হয়ে যায় 2 এর 3 পাই আর কিউব, অর্ধগোলকের আয়তনের সূত্র খেয়াল রাখবে, অর্ধগোলকের আয়তনের সূত্র 2 এর 3 পাই আর কিউব, 2 এর 3 পাই আর কিউব সূত্র প্রয়োগ করলে, অর্ধগোলকের আয়তন 2 এর 3 পাই আর কিউব সূত্র প্রয়োগ করলে, আবারও দেখো 2 এর 3 পাই আর কিউব, তার মানে অর্ধ 6 আসছে, এই যে 2 এর 3, এটা পাইটা থাক, আর কিউব মানে 6 ইন্টু 6 ইন্টু 6 3 2, তাহলে হয়ে যাচ্ছে 4 পাই ইন্টু 6 6 36, 4 6 24 4, হাতে থেকে 2 3 4 12 দিয়ে 14, 144 পাই সেমি কিউব উত্তর আসবে, ঠিক আছে। এইটা দেখো 335 পাতার পেজটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 335 পাতার পরে যে ম্যাথের পেজটা আছে সেটা সলভ করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে, তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 2 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারবে, আমরা সেগুলো যা তোমাদের প্রবলেম সেগুলো সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরো পরবর্তী ক্লাসে 335 পাতার পেজে এবিটিএ টেস্ট পেপারের যে পেজ আছে, ম্যাথের যে পেজটা আছে সেটা সলভ করব। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।